সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, হে রব্বুল আলামিন, তুমি শক্তিমান। তুমি যেভাবে আবাবিল পাখি দিয়ে ইহুদিদের ধ্বংস করেছিল, সেই আবাবিলের আবার তোমার হাত থেকে ফিলিস্তিনি বাসীদেরকে রক্ষা করার জন্য ছেড়ে দাও রব্বুল আলামিন। মুসলমানদের ঈমান মজবুত করে দাও। আজকে মুসলমানদের মধ্যে মুসলমানদের ঝগড়াঝাটি চলছে, মুসলমানদের প্রতি ঈমান রাখতে পারছে না, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমান, তুমি ঐক্য সৃষ্টি করে দিয়ে আমাদের শক্তি অর্জন করে দিয়ে ফিলিস্তিনিকে রক্ষা করার ক্ষমতা দাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই কেদারপুর বাসী অত্যন্ত অসহায়। এই অঞ্চলের মানুষের, নদী ভাঙা মানুষের আত্মচিৎকার যার বুকে চাই নেই, সে অমানুষ, সে জানোয়ার। কন্ট্রাক্টের ভাগাভাগির কারণে সরকারের বরাদ্দ 2 বছর পরে কাজ হয়েছে। যদি সেই বরাদ্দ 2 বছর আগে কাজ হতো, তাহলে আমাদের এই কেদারপুর বাসীর এত সর্বনাশ হয়ে যেত না। রব্বুল আলামিন, বেগম খালেদা জিয়া সরকার কাজ করেছে দেশের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই দেশে 3.5 বছরে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সারা বিশ্বের দরবারে আওয়াজ দিয়েছিলেন বাংলাদেশ নামে একটি দেশ আছে। আজকে সেরকম নেতা নেই, সেরকম হুঙ্কার নেই, সেরকম উন্নয়ন নেই। আজকে আমাদের দীর্ঘদিনের এই দেওয়ান সহ, মানে দেওয়ান সাহেব সহ যারা এই অঞ্চলের মানুষ, এলাকাবাসীর কথা চিন্তা করে এই হসপিটাল, কেদারপুর যে হসপিটাল করেছিলেন, সেই হসপিটাল অনেকে ভুল বুঝেছেন, অনেকে সঠিক বুঝেছেন, কিন্তু সরকারের সাথে রফা যারা করেছেন তারা অন্যায় করেছেন। ইচ্ছা করলে সেই সময় এই হসপিটালকে 20 শয্যা বিশিষ্ট হসপিটাল দেখে নতুন আরেকটা হসপিটাল করতে পারতেন। যেহেতু তাদের ভাগ বাটোয়ারা কম হয়ে যাবে, তড়িঘড়ি এই হসপিটালকে বাদ দিয়ে নতুন আরেকটা হসপিটাল করেছেন। যখনই স্বৈরাচার সরকার বিদায় হয়েছে, তখনই এই মরাই দেওয়ান সাহেবের সুযোগ্য সন্তান কেদারপুর বাসীকে যারা ভালোবাসেন, তাদের সব একত্রিত হয়ে রিট করে অন্যায়ের প্রতিবাদ করেছেন। অনেকে অনেক ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুল ব্যাখ্যার সুযোগ নেই। যেখানে আমার দোরগোড়া হসপিটাল, সেই হসপিটালকে সুন্দর করতে পারতেন সেই সময়ের প্রশাসন। সেই সময়ের প্রশাসনের কন্ট্রাক্টররা ভাগ বাটোয়ারা আত্মসাতের কারণে এটাকে বন্ধ করে আরেকটা হসপিটাল তৈরি করলেন। কাছিকাটার মানুষ, চরাত্তার মানুষ, কাছিকাটার মানুষ, চরাত্তার মানুষ, নপাড়ার মানুষ, দুলারচরের মানুষ, সুরেশ্বরের মানুষ এখানে স্বাস্থ্য সেবা পাতেন। তলা দিয়ে এসে হসপিটালের সাথে ভিড়ে
ট্রিটমেন্ট নিতে পারতেন, খুব সহজ হতো। সেই কাজটা না করে আমরা নতুন হসপিটাল হোক এর বিরোধিতা করছি না, কিন্তু আমাদের যেটা দোরগোড়ায় ছিল সেটাকে ঠিক রেখে হসপিটাল ওটা করা উচিত ছিল। একটাকে কবর দিয়ে আরেকটা নতুন করে যে সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার, এটা ভুল সিদ্ধান্ত ছিল। আজকে আমি 5ই আগস্টের পরে দেওয়ান পরিবারের সুযোগ্য সন্তানদের তাদের বাড়ির তাদের প্রতিনিধিদের সাথে এবং কেদারপুরে যারা আমাদের মুরব্বী আছেন, বিএনপি করেন এবং যারা বিএনপি না করেন কিন্তু মুরব্বী, তাদের কাছ থেকে গত 5 মাস পরামর্শ নিয়েছি। আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমার কোনটা ভালো কোনটা মন্দ কঠিন কোন সিদ্ধান্ত নেই। আমার সাথে মাসুদ জাহানের সাথে কথা হয়েছে, আমার সাথে তারা ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার সাথে কাদির ভাইয়ের সাথে কথা হয়েছে, অনেক ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ঘন্টার পর ঘন্টা আলাপ হয়েছে এই হসপিটালকে নিয়ে। প্রত্যেকটা যুক্তি এই কেদারপুরবাসী দিয়েছেন, প্রত্যেকটা যুক্তি সঠিক। যা করেছেন এই পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন, মানববন্ধন এবং সরকারকে যে ধিক্কার জানিয়েছেন, প্রত্যেকটা অবস্থান কেদারপুরের এই আন্দোলন পিছনে যাওয়া হয়েছে তার সাথে আমি একমত। প্রশাসন, নতুন প্রশাসন যারা আসছেন তারা আমার সাথে দফায় দফায় মিটিং করেছেন। মিটিং করার পরে 3-4টা ইস্যু নিয়ে আমি ডিসি সাহেবের সাথে কয়েকবার কথা বলেছি। যখনই আমাকে হসপিটাল ইস্যু নিয়ে কথা বলেছেন, আমি হসপিটালের সাথে 2টা জিনিস সম্পৃক্ত করেছি। এক, নড়িয়ার 2টা ব্রিজ, বোধেশ্বর এবং মুক্তাগারের চরে ব্রিজ। 3 নম্বর, বর্ষা আসার আগে পূর্ব প্রস্তুতি। আমার এই কেদারপুর, মুক্তাগারের চর, সুরেশ্বর এলাকায় আল্লাহ না করুক যদি আবার নদী ভাঙা শুরু হয়, সেই অবস্থা আমাদের, সেই প্রতিকূল অবস্থায় আমাদের কি কি প্রস্তুতি নেওয়া দরকার প্রশাসনকে আমি বলেছি। তাৎক্ষণিক প্রশাসন তার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা শুরু করেছেন। ডিসি তাৎক্ষণিক 1 মাস পরেই ডিসি সাহেব পরিবর্তন হয়ে গেলেন, আবার নতুন ডিসি আসলেন। আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছিলাম, চিফ ইঞ্জিনিয়ার 1 মাস পরে পরিবর্তন হয়ে গেলেন, নতুন চিফ ইঞ্জিনিয়ার এসছেন, আবার নতুন করে কথা শুরু হলো। এই নতুন ডিসি সাহেব আসার পরে দ্বিতীয় দিনে ওনার সাথে দেখা করে এই 3টা শর্ত সম্বন্ধে আলোচনা করেছি। প্রথম শর্ত হলো, এই আমাদের হসপিটাল নিয়ে কি সিদ্ধান্ত নেবে প্রশাসন, আমাদেরকে কি সহযোগিতা করতে পারে আর আমরা কতটুকু সহযোগিতা করতে পারি। দ্বিতীয় প্রস্তাব, মুক্তাগারের চরের ব্রিজ, বোধেশ্বরের ব্রিজ। তৃতীয় প্রস্তাব, এই নদীর শাসনকে অভিজ্ঞ যারা নদীর উপর এক্সপার্ট তাদেরকে দিয়ে পর্যবেক্ষণ করে সঠিক এবং সুরক্ষা সিদ্ধান্ত যেন গ্রহণ করেন। আগে লুটপাট করার জন্য নদী বেশি করে ভাঙলে ব্লক বেশি করে লাগবে, বালির বস্তা বেশি করে ফেলতে পারবে, সেই অজুহাতে অপেক্ষা করেছিল যত বেশি ভাঙে তাদের কন্ট্রাক্টরদের উপকার হবে। আমি বলেছি আমার নড়িয়ার 1 ইঞ্চি নদীয়া যদি মাটি ভাঙে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিলে আন্দোলন করব। যে আন্দোলন করে প্রশাসন সেই আন্দোলনের স্রোতে ভেসে যাবে। কোন অন্যায় সহ্য করা হবে না। আমি কথা বলার পরে এই ডিসি সাহেব আবার তথ্য নিয়ে আমাদের কয়েকজনকে ডাকলেন, ডেকে বললেন হসপিটালে আনকন্ডিশনাল
আমাদের হসপিটাল পৌরসভায় চলে যাবে, এই হসপিটাল বন্ধ থাকবে। তখন আমি আমার প্রস্তাব দিলাম, সেই প্রস্তাব ছিল নতুন রাষ্ট্রের টাকা যেহেতু ব্যবহার হয়েছে, কয়েক কোটি টাকার বিল্ডিং জায়গা এবং যন্ত্রপাতি যেহেতু এনেছে, ওষুধপত্র যেহেতু নষ্ট হয়েছে, আপনি ওইটা চালু করতে পারেন। এট দ্য সেম টাইম আমার এই হসপিটালও চালু থাকতে হবে। এই কন্ডিশনে যদি আপনি আমাদেরকে ওয়াদা করেন, তাহলে আমরা নতুন হসপিটালকে চালু করার যে রিট করেছি সেই রিট প্রত্যাহার করে নিব। ওনারা একমত হতে পারে নাই। 2 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আমাকে আবার ঈদের আগে 23 তারিখে ডেকেছেন। আমি সার্বক্ষণিক মাসুদের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমি মাসুদকে চাপ দিলাম যে আমার কেদারপুরবাসীকে জিজ্ঞাসা করো তারা কি সিদ্ধান্ত দিতে চায়। সেই সিদ্ধান্তে আমি ডিসি সাহেবকে বলবো এবং তা আদায় করে নিব। মাসুদ সময় নিল, সেই হিসাবে আমরা কথা বললাম। কথা বলে আমরা টাইম করলাম, গতকালকে আমরা আলোচনা করলাম। সেখানে আমাদের মাসুদ দেওয়ান ছিল, আমাদের তারাবাই ছিল, আমাদের আরো হাসান মোল্লা সাহেব ছিলেন, আমাদের শরীয়তপুর জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট সিরাজ মোল্লা সাহেব ছিলেন, সেখানে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসেম ছিলেন, তারপর সোহেল দেওয়ানবাড়ির এবং আমাদের ছাত্রদল সংগঠন অনেকেই ছিল এবং ছাত্রদলের অনেকেই ছিলেন। সেখানে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনাটা সর্বশেষ আমাদেরকে বললেন যে জেলা পরিষদের একটা রেজুলেশন হবে। সেখানে সিভিল সার্জন সাহেব ছিলেন। সিভিল সার্জন সাহেব 20 তারিখে এই জেলা পরিষদের মিটিং, সেটা সভাপতিত্ব করবেন ডিসি সাহেব। উনি বলেছেন যে আমি এই রেজুলেশনে এই হসপিটাল যদি এখানে 6 জন ডাক্তার থাকে বড়টায়, এখানে অন্তত 2-3টা ডাক্তার এখানে দিয়ে স্বল্প পরিসরে চালিয়ে যাবেন। বাই দিস টাইম আমাদের এই হসপিটালকে প্রথম 10 শয্যা বিশিষ্ট একটা হসপিটালে রূপ দেওয়ার জন্য উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, পরিকল্পনা মন্ত্রণালয়ে এবং প্রধান উপদেষ্টার দপ্তরে উনি চিঠি পাঠাবেন এবং এই দপ্তরগুলিতে উনি চাকরি করে এসেছেন। উনি সেই দপ্তর থেকে দ্রুত গতিতে যেন অনুমোদন হয়ে আসে। তখন সিভিল সার্জন বললেন এই 10 শয্যা বিশিষ্ট যদি ওনাদের দল ক্ষমতায় আসে, এই 10 শয্যা থেকে ওনারা ইচ্ছা করলে 20 শয্যা বিশিষ্ট হসপিটাল করতে পারবেন এবং সেখানে আমরা নতুন বিল্ডিংও চাইতে পারি। একটা বিল্ডিং নরবরে হয়ে গেছে, নতুন বিল্ডিং আমরা আশা করতে পারি। সেই সময় ওনারা বললেন এখন এই বার্তা আপনাদের কেদারপুর ইউনিয়নের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে আমাদেরকে আগামী 11 তারিখে সিদ্ধান্ত জানান। সেই সিদ্ধান্তের সাথে আমরা 20 তারিখে রেজুলেশন করব এবং আমরা আপনারা অচিরে এই রিট প্রত্যাহার করবেন এবং 2টা হসপিটালের কার্যক্রম চলতে থাকবে। তাৎক্ষণিক আমরা নেতারা বাইরে বারান্দায় গিয়ে আমরা একটা আলোচনা করলাম। সেই ক্ষেত্রে দেখলাম এখন যিনি জেলা প্রশাসক আসছেন, সেই জেলা প্রশাসক সাহেব অত্যন্ত পজিটিভ এবং আমাদের কথাগুলি উনি বলতে শুরু করলেন। আমরা যেটা চাইতে গিয়ে মিটিং এ বসেছিলাম, আমার সাথে মাসুদ দেওয়ান, হাসান মোল্লা সাহেব এবং তারা ভাই আমরা একমত হলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম এবং ওনাকে প্রস্তাব করলাম যে আপনি আপনার রেজুলেশন শুরু করতে পারেন। আপনি এই প্রস্তাব 20 তারিখের মিটিং এ এনে আমাদের এই হসপিটালটা ঠিক থাকবে স্বল্প পরিসরে, আর আমাদের এখান থেকে কিছু ডাক্তার নতুন হসপিটালে নিতে পারেন। কারণ সমস্ত ব্লেমটা আমাদের
এই কেদারপুরবাসীর উপর আসতেছে। কেদারপুরবাসী ভিড় করে ওই সরকারের শত শত কোটি টাকার সম্পদ এবং হসপিটালের যন্ত্রপাতি আমরা নষ্ট করছি। আমরা নষ্ট করা আমাদের কাজ ছিল না, আমাদের কাজ ছিল সামান্য আমাদের এই হসপিটালটা ছোট্ট পরিসরে চালু থাকবে, কি আমাদের ডিমান্ড ছিল। সেই ডিমান্ড যদি আরো 6 মাস আগে এগ্রি করে ফেলতেন তাইলে হসপিটাল দুইটাই চালু হতো। যেহেতু প্রশাসন সময় নিয়েছে, আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়াই নাই। অবস্থান পরিবর্তন প্রশাসন করেছেন, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করার ইচ্ছা পোষণ করেছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নৈরার ব্রিজের কথা আমাদের দলীয় নেতা কর্মীদের কাছ থেকে শুনেছেন। গতকালকে আমাদের পরশুদিন আমাদের এক্সিডেন্ট সাহেব আসছিলেন উপজেলা অফিসে। উনি সহ কন্ট্রাক্টর আবার এখানে আসছিলেন, ওনাকে নিয়ে কথাবার্তা হয়েছে। উনি কিছু অংশ মাল ম্যাটেরিয়াল মোবিলাইজ করেছেন, আর ভোগেশ্বরের কন্ট্রাক্টরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 মাসের মধ্যে তারা বাকি কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। এরপরে সবচেয়ে স্পর্শকাতর যে কথাটা, এই যে নদী শাসন, আমি দেশে বিদেশে একটা কথা বলে আসছি, সেই কথা থেকে কিন্তু আমি আজকেও সরি নাই। যারা নড়িয়ার ভূখণ্ডকে হুমকির মুখে রেখে যারা কাটা চালাবে, তাদের জন্ম চৌরাস্তার মোড়ে। যারা নৈরাবাসীকে হুমকির মুখে রেখে কোন কাটা চালাবে, আমরা কমিটি করে দিয়ে যাব। সেই কমিটি যদি নৈরার হুমকি হয়, এমন জায়গাতে যদি কাটা থাকে, আমি নির্দেশ দিব পেট্রোল দিয়ে তা চালিয়ে দেওয়ার জন্য। অতএব নৈরাবাসী ভয় নাই, কোন সুদখোর, কোন দান্দাবাজ, কোন ষড়যন্ত্রকারী আপনাদের নেতৃত্ব নিচ্ছে না। আমি শফিকুর রহমান কিরণ স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি মনে করেন আজকে এই নদীর স্রোত অন্যদিক দিয়ে নেওয়া যায়, নইরার অসুবিধা হচ্ছে, আমি আপনাদের সাথে আন্দোলন করে একত্রতা ঘোষণা করে মাঠে নামবো ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, যাদের জন্ম দুই তাদের কথা দুই, যাদের জন্ম এক তাদের কথা এক। অতএব কোন অন্যায়কারীদের সাথে কোন কম্প্রোমাইজ নয়। স্পষ্ট সর্বপ্রথম আমার নইরা, এর বাইরে অন্য কথা। নইরাকে ধ্বংসের মুখে ফেলে কোন ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র করতে দিব না। আপনারা আমার সাথে থাকবেন। আমরা বিশ্বাস করি, যিনি যারা প্রশাসক আসছেন এবং নইরার প্রশাসন যারা আসছেন, তারা এখানে আছেন, তারা সতর্ক দৃষ্টি রাখবেন। নইরার রক্ষার জন্য যদি এই প্রস্তাব হয়ে থাকে, নইরা রক্ষার জন্য যদি এই কাঁটার লাগানো হয়ে থাকে, সরকারি নিয়মতান্ত্রিক ভাবে যদি কাঁটার দোকানের পারমিশন দিয়ে থাকে, অবৈধভাবে নইরার বাউন্ডারির মধ্যে, যেখানে নইরার 1 ইঞ্চি মাটি নদীতে তলায় যাবে, আপনারা যদি একভাবে সন্ধান হয়ে থাকে তা প্রতিহত করবেন। প্রশাসনকে বলে দিচ্ছি, যদি অন্য কোন প্রশাসনের উদ্যোগ কর্মকর্তা আপনাদের সাথে চ্যালেঞ্জ করে, আমি আপনাদের সাথে আছি। নইরার ক্ষতি কোন কারোর সাথে শেয়ার করা হবে না, নইরার ক্ষতি কোনোভাবে বরদাস্ত করা হবে না। অতএব আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। যাহা হচ্ছে, যাহা ভবিষ্যতে হবে, নইরা সখীপুরের মঙ্গলের জন্য আমি শফিকুর রহমান কিরণ, মহান রব্বুল আলামিন যা দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যা ঘোষণা দিয়েছি, যা করছি, তার নিজের টাকা থেকে করছি, নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে, নিজের সম্পদ বিক্রি করা পয়সা দিয়ে আমি কাজ করছি। যেখানে যা কমিটমেন্ট করেছি তা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের সাথে আছি। আর মাথায় রাখবেন, রাজনীতিবিদদের ধর্ম বোকা বানানো, রাজনীতিবিদদের ধর্ম
মানুষের সাথে জুলুমি করা, নির্যাতন করা। আমাকে মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে নিয়ে ফরিয়াদ করব, এই ভুলা এই সাধারণ মানুষদেরকে যেন আমি শফিকুর রহমান কিরণ এখানে তাদেরকে যেন তাদের কাছে যেন জুলুমি নির্যাতন তাদের সরলতার সুযোগ দিয়ে যদি ক্ষতি করার চেষ্টা করি, আল্লাহ আমার কাছ থেকে নেতৃত্ব ফেরাই নিয়ে যাও। আমার বিশ্বাস এই সহজ সরল মানুষের সাথে যেন আমি বেইমানি না করি, তাদের মঙ্গলের জন্য যা করা দরকার তাই যেন আমার করার ক্ষমতা দেবে ইনশাআল্লাহ। কিরণ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। কিরণ ভাই এগিয়ে চলো, কিরণ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। কিরণ ভাই ভয় নাই। আমাদের কেদারপুরের মাসুদ্দৌল তারাবাই হাসান মোল্লা সাহেব সহ মুক্তাগারের চরের আরো সিনিয়র কয়েকজন আর যারা পানির উপরে এক্সপার্ট সুরেশ্বরের কিছু মুরব্বীকে নিয়ে 20 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে আগামী পরশুদিন। সেই কমিটি অবজার্ভ করবে, যদি দেখে এই কাটার আমার নৈরিয়ার ক্ষতি করছে তাৎক্ষণিক প্রশাসনকে জানাবে এবং প্রশাসন ওই কাটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সেই কাটার জারি হোক। অতএব আপনারা একটু কষ্ট করে শুধু অবজার্ভ করবেন, সরকারের বরাদ্দকৃত কাটারের জায়গায় কাটছে না আমার নৈরিয়া ভূখণ্ডে এসে কাটতেছে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন। আর এই স্কুলে আমি একদিন এসেছিলাম হিরু ভাইয়ের সাথে, আমাদের প্রয়াত নেতা হিরু ভাইকে আল্লাহ ব্যস্ত নসিব করুক। সেই হিরু ভাই আজকে নেই, আমি কেদারপুরের মাঠে দাঁড়িয়ে আছি, হেলিকপ্টার দিয়ে উড়ে এনেছিলাম। বিকালে আমার এখানে প্রোগ্রাম করেছে, এখানে সকালে দুপুরে প্রোগ্রাম করেছিল। এসালুল বিননের কাছে আমি আর হিরু ভাই একত্রেই গিয়েছিলাম প্রোগ্রাম আনার জন্য। হিরু ভাইকে জান্নাতবাসী করুক। আর সেই মাঠে দাঁড়িয়ে আমাদের উপজেলার সাধারণ সম্পাদক 1 লক্ষ টাকা চেয়েছে। আমি 1 লক্ষ টাকা মাটি শনিবার দিন 12 তারিখ মনে হয় নাকি, 12 তারিখে আমি 1 লক্ষ টাকা আমাদের কতযোগ্যপুর মিটিং আছে, সেদিন 1 লক্ষ টাকা নিয়ে আসবো। মিটিং এ ইনশাআল্লাহ ওঠার আগে আমাদের সভাপতি সাহেব আছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছে, তাদের কাছে সেক্রেটারি সাহেব আছে, সাংগঠনিক সম্পাদক সাহেব আছে, আমি তাদের কাছে টাকা 1 লক্ষ টাকা হ্যান্ডওভার করবো। আপনারা স্কুলের কমিটির কাছে দিবেন এবং কাজ দ্রুত আরম্ভ করবেন। আমি এখানে সাংবাদিক ভাইরা আছেন, জাতির ওয়াচ, জাতির চশমা, জাতির বিবেক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই নৈরিয়ার সুরেশ্বর থেকে মুক্তাগারের চর এই বেল্টে সময় পাইলে আপনারা বিচরণ করবেন আর আমাকে গোপনে তথ্য দিবেন যে আমার নৈরিয়ার কোনো ক্ষতি কেউ করছে কিনা। আমি বিশ্বাস করি আপনারা মানবিক লোক, আপনাদের সাথে একত্রতা ঘোষণা করব, আপনাদের দিয়েই এর বিপক্ষে অবস্থান নিব। আপনারা দয়া করে আমাকে সহযোগিতা করবেন, কারণ আমি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতি কর্মী হতে চাই। মুখে যা বলবো অন্তরে তাই শোভন করব। অতএব আপনারা আমাকে বিভ্রান্ত না করে আমাকে সঠিক পথ দেখান। আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করলাম, আপনারা আমাকে সহযোগিতা করেন। আর মুক্তাগারের চরের ব্রিজ ইনশাআল্লাহ আইজুল বলে গেছে আমি কি কি করছি, অতটুকু দরকার নাই। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের সুখে না পড়লেও দুঃখে আপনাদের পাশে ইনশাআল্লাহ দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর এই যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, আরেকটা বেয়াদবি আমার হয়ে গেছে, যেটা আমার করা উচিত ছিল প্রথম বক্তৃতার আগে। আমি বিলম্বে আসার কারণে আপনাদের কাছে মাপ চাই, আপনারা মাফ করে দিন। আর বিশেষ করে আমাদের এখানে মুরব্বী তারা হেলাদার সাহেব মারা গেছেন, আল্লাহ তাআলা, আমি ওনার জানাজাতে আসতে চেয়েছিলাম, আমি এই ওনার জানাজায় আসতে চেয়েছিলাম,
আমাকে আসতে দেওয়া হয় নাই। আমি নদী ভাঙা মানুষের জন্য 50 কেজি করে এক একটা বস্তা তৈরি করেছিলাম। আমি নদী ভাঙা মানুষের পাশে দাঁড়াতে আমাকে আসতে দেওয়া হয় নাই। আমার যারা বিএনপি রিপ্রেজেন্টেটিভ তারা আপনাদেরকে দিয়েছে। রব্বুল আলামিন সেদিন কষ্ট ছিল, আনন্দ ছিল। অনেক আমার মা বোনরা সেই বস্তা একা পারে নাই, তাদের সন্তান সন্ততি নিয়ে একত্রে করে নিয়ে গিয়েছে। এমন দেওয়া দিয়েছে তার কারণে আল্লাহ দেখেন কি হয়ে গেল। যেখানে 18 বছর আগে আসছিলাম আর আজকে মুক্তাঙ্গনের মতো আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষ ইনশাআল্লাহ ভালোর দিকে আগাচ্ছে। আমরা বিশ্বাস করি আপনারা বেগম খালেদা জিয়া আমার মাতৃতুল্য নেত্রী বিএনপির চেয়ারপারসন, এই 22 কোটি মানুষের আস্থার প্রতীক। বেগম জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমরা চাই রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া চতুর্থবারের মতো যেন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার সরকার বারবার দরকার। যে সার্বভৌমত্ব ঠিক চায়, যে সাধারণ গরিব মানুষের কথা চিন্তা করে, যে উন্নয়নের প্রতীক, তাকে বারবার দরকার। অনেকে অনেক শব্দে বিবাদ, লাভ নাই। বেগম খালেদা জিয়া আসবে ইনশাআল্লাহ। আমাদের 22 কোটি মানুষের দোয়ায় উনি সুস্থ হয়ে বাংলাদেশে আসবেন। উনি বাংলাদেশের চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ওনার কর্মী আমরা জীবন দিও ওনার নির্দেশিত কথাগুলি মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বেগম জিয়া অন্যায় অবিচার ভাবে বেগম জিয়াকে যেভাবে জেলে পুরে রেখেছিল, সেই কথা রব্বুল আলামিন তোমার কাছে দিয়ে গেলাম। আর বেগম জিয়া জেলে যাওয়ার আগের দিন আমাদের সাথে নির্বাহী কমিটির মিটিং ছিল। সেই মিটিং এ কথা বলেছিল, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, তোমরা যদি আমার দলের কর্মী হয়ে থাকো, আমি নিশ্চিত আমাকে জেলে নিবে। কোন ভাঙচুর, কোন রাষ্ট্রের ক্ষতি করবো না। আমি যদি জেলে মরেও যাই, কোন আন্দোলন হবে না, কোন ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আমাদের আবেগের জায়গা আমার মাকে হসপিটালে রাখবে, আমার মাকে জেলখানায় রাখবে, আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা আন্দোলন কিছু তো সীমিত ভাবে করেছিলাম, কিন্তু যারা পুরো আন্দোলনের নির্দেশ তারেক রহমান দেয়, যেহেতু রাষ্ট্রকে ভালোবাসেন, রাষ্ট্রের ক্ষতি হবে এমন কোন সিদ্ধান্ত আমাদেরকে দেন নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে গেছি। ৮৬,০০০ মামলা, কয়েক লক্ষ নেতা কর্মী বাড়িতে ঘুমাইতে পারে নাই। তার দোয়ায় অনেক নেতা কর্মী ঢাকা শহরে রিক্সা চালিয়েছে। অনেক নেতা কর্মী থাকার জায়গা ছিল না, ঘুমানোর জায়গা ছিল না, রাস্তায় ঘুমিয়েছেন লক্ষ লক্ষ নেতা কর্মী। সেই নেতা কর্মীদের ডাক মহান রব্বুল আলামিন শুনেছেন বলেই শেখ হাসিনার জালিম সরকার গরম ভাত খেয়ে যাওয়ার সুযোগ পান নাই। কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা দৃষ্টান্ত যিনি পালিয়ে গেছেন। অতএব আমার অনেক ভাইরা হুঙ্কার জুঙ্কার দেন, সাবধান। শান্তিপূর্ণ পরিবেশ রেখে রাজনীতি করতে চাই, হুঙ্কার জুঙ্কার দিয়ে আপনাদের ঘরে থাকা ঘুম হারাম করে দিব। যদি হুঙ্কার দেন, যদি আমাদের নেতা কর্মীদের উদ্বুদ্ধ করেন, আপনাদের বাড়ি ছাড়া করতে এক চুল পরিমাণ ব্যয় করবো না। শান্তিতে থাকেন, শান্তিতে থাকতে দেন। আপনারা, আমি শফিকুর রহমান কিরণ, বাংলাদেশের অনেকাংশের টাকা আমার ট্যাক্স দেয়। সেই ট্যাক্স পেড লোককে আমার বাড়িতে আমাকে ঘুমাইতে দেন নাই, বলে যায় নাই। অতএব আপনারা বাড়িতে ঘুমাতে পারেন, ঘুমান, আঙ্গুলি করেন না। যদি করেন, বুমকে হারাম করে দিব।
সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামটা যারা করেছে, যারা অর্থ দিয়েছেন, যারা কষ্ট করে এখন একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাদেরকে আমার অন্তস্থ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর নেতাদের মধ্যে কঠিন ঐক্য অপরিহার্য, ঐক্য অপরিহার্য, ঐক্য অপরিহার্য, এটা মনে রাখবেন। আমাদের মিলন সোহেল আমাকে দাওয়াত দিয়েছে এবং অনেকাংশে কন্ট্রিবিউশন এই প্রোগ্রামের জন্য। এই জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিলনকে যেন নেক হায়াত দান করেন। মিলন সোহেলকে আল্লাহ যেন আরো উত্তর উন্নতি দেয়। মিলন সোহেল যেন উপরে উঠে আমাদের যারা গরিব মানুষ আছি আমাদের যেন সে দেখাশোনা রাখে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।